6 জুলাই থেকে নারীদের অংশগ্রহণ একেবারে দেখা যাচ্ছে মিছিলের 50 to 60% স্টুডেন্ট দেখা যাচ্ছে নারী হয়ে যাচ্ছে। বদ্রীনাথ কলেজ, ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষ করে বলতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রচুর একদম গণহারে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। গত 2024 সালের যে জুলাই আগস্টের অভ্যুত্থানটি ছিল সেটা সূচনা হয়েছিল প্রথমত 5 জুন থেকে, যখন বাংলাদেশের হাইকোর্ট একটি রায়ের দেওয়ার মাধ্যমে 56% যে কোটা ব্যবস্থা ছিল আমাদের সরকারি চাকরিতে, সেই সরকারি চাকরি 56% কোটা ব্যবস্থা পুনর্বহাল করে। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের ছাত্ররা সেদিন আমরা রাস্তায় নেমেছিলাম এবং 5 জুন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটা মিছিল বের হয়, যে এই মিছিল থেকে প্রথমবারের মতো এই স্লোগানটা উঠে যে কোটা পুনর্বহাল চাই না বা কোটা না মেধা। এবং পরবর্তী 6 তারিখ থেকে মূলত আমি হচ্ছে ব্যক্তিগতভাবে আন্দোলনের সাথে যুক্ত হই। আমার আন্দোলনে যুক্ততার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি তখন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। এবং প্রথম দিকে আমরা কিন্তু যুক্ত হয়েছিলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জায়গা থেকে, যেহেতু এখানে সকল দল মত নির্বিশেষে সবারই আসলে এটা একটা অধিকারের প্রশ্ন এবং আমরা সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করি। তো সেই চিন্তা থেকে এই যে কোটা সংস্কার আন্দোলন, সেই সংস্কার আন্দোলনের সাথে পুরোপুরি অঙ্গাঙ্গিভাবে আমরা ছাত্র ফেডারেশনের সাথে থেকে আমরা হচ্ছে অংশগ্রহণ করি। পরবর্তীতে যেটা হয়েছিল যে কয়েকদিন মিছিল করার পরে, বিশেষত 9 জুন যখন আমরা দ্বিতীয় মিছিলটা করি, তখন আমরা যেটা টের পাই যে এখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটা অনেকখানি কম। তখন আমাদের মধ্যে একটা কনসার্ন তৈরি হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে প্রচুর নারী শিক্ষার্থীরা আছে এবং হলগুলোতে প্রচুর শিক্ষার্থী আছে, কিন্তু এটার পরও যদি নারীদের অংশগ্রহণটা এখানে কম হয় তাহলে আন্দোলনটা কিন্তু দেখা যায় এক ধরনের নারী বিদেশি জায়গাতেও চলে যেতে পারে, যে নারীরা কেন অংশগ্রহণ করছে না বা নারী কোটা আছে বলে নারীরা অংশগ্রহণ করছে না, তো নারী আন্দোলনের অন্য কোনো মাত্রা যুক্ত হয়ে যেতে পারে। তো আমরা যেহেতু জানি যে 2000 সালের পর থেকে আমাদের এডুকেশন সেক্টর বা আমাদের যে চাকরি বাকরির বাজার, সেই বাজারে কিন্তু নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক অনেক বেড়েছে এবং নারীরা অনেক বেশি তার পরিবারের হাল ধরে, তার ফ্যামিলিতে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। তো সেই জায়গা থেকে সকল নারীরই কিন্তু একটা প্রেফারেন্স থাকে যে সরকারি চাকরি বা ব্যাংক জব বা দেখা যায় শিক্ষকতা চাকরি যদি তারা করতে পারে তাহলে দেখা যায় পরিবারের সময়টাও তারা যেমন পরিবারের দায়িত্বটা যেমন তারা পালন করতে পারছেন, একই সাথে তারা প্রফেশনাল দায়িত্বটা পালন করতে পারেন। এক ধরনের অর্থনৈতিক স্বাধীনতাও কিন্তু অর্জিত হয়। তো 2010 সালের পর থেকে আমরা দেখছি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অনেকখানি বেড়েছে। তো যখন প্রথম দিকে আমরা দেখছি যে এখানে নারীরা আসলে ওই হারে আন্দোলনে যুক্ত হচ্ছে না, তখন ছাত্র ফেডারেশনের বাইরে এসে আমরা একদমই সাধারণ ছাত্রের জায়গা থেকে ভাবি যে আমরা তো আসলে চাই যে নারীরাও এখানে একইভাবে অংশগ্রহণ করুক, নারীদের আসাটা অনেক জরুরি। তখন আমি এবং আমার হলের একটা মেয়ে রুকু আক্তার আমরা প্রথম পরিকল্পনা শুরু করি যে কীভাবে করে হল থেকে মেয়েদেরকে নিয়ে আসতে পারি। এবং প্রথমে 1 জুলাই আমরা হলের মধ্যে আমরা 2-3 জন আমরা একত্রিত হই এবং চিন্তা করতে থাকি যে কীভাবে মেয়েদেরকে আমরা একত্রিত করব। আমরা হল গ্রুপে একটা পোস্ট দিই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি এবং হল গ্রুপে পোস্ট দিয়ে আমরা মেয়েদেরকে বলি যাতে সবাই আসে। তো প্রথমে তো শুরু হয়েছিল যে ছাত্র ফেডারেশন হিসেবে আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি যেহেতু কবি সুফিয়া কামাল হলে একজন আবাসিক শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কিন্তু মোবিলাইজড হচ্ছিল এই আন্দোলনে, তখন কিন্তু আমরা একদমই সাধারণ ছাত্রের জায়গা থেকে, একদমই সাধারণ ছাত্রের যে দায়িত্ব সেই জায়গা থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছিলাম। এবং আমরা আমাদের প্রধান উদ্দেশ্যটাই ছিল যত বেশি নারীদের পার্টিসিপেশনটা বাড়ানো যায়। পরবর্তীতে যখন আমরা নারীরা সবাই একসাথে একজোট হই, এরপর 6 জুলাই থেকে 1 থেকে 5 জুলাই পর্যন্ত কিন্তু নারীদের অংশগ্রহণ যতটুকু না ছিল, 6 জুলাই থেকে নারীদের অংশগ্রহণ একেবারে দেখা যাচ্ছে মিছিলের 50 to 60% স্টুডেন্ট দেখা যাচ্ছে নারী হয়ে যাচ্ছে। তো এই যে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কারণ ছিল আমরা মেয়েদেরকে চেষ্টা করতাম সর্বোচ্চ পর্যায়ে অর্গানাইজ করা, পাশাপাশি পাশে যে মেয়েদের বদ্রীনাথ কলেজ আছে, ইডেন কলেজ আছে, সেখান থেকেও মেয়েরা অর্গানাইজড হয়ে মিছিলগুলো আসতো। তো যার ফলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষ করে বলতে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রচুর একদম গণহারে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। তো এইটা খুবই স্বতঃস্ফূর্ত, দেখা গেছে আমরা আমাদের ছাত্র হিসেবে আমাদের দায়িত্বটা পালন করার জন্যই ওই সময় মূলত আন্দোলনে যোগ দিয়েছিলাম। 10 তারিখের পর থেকেই তো ছাত্রলীগ আর পুলিশ তারা দ্বৈতভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করে। ছেলেদের হলগুলোতে চাপবার ছিল, আবার ওদিকে পুলিশ কিন্তু বারবার বলছিল যে আমাদেরকে তারা রাস্তায় দাঁড়াতে দিবে না। এর মধ্যে কুমিল্লাতে, তারপর চট্টগ্রামে সাধারণ ছাত্ররা যখন রাস্তা অবরোধ করে তখন কিন্তু তাদের উপর হামলা হয়েছিল, রাজশাহীতে হামলা হয়েছিল। তো
যখন আমরা দেখছি এই ধরনের হামলার খবর আসছে, তখন আমরা বুঝতে পারছিলাম যে সরকার আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে এবং সরকার আমাদের সাথে কোনো আলোচনা করবে না এবং সরকার আমাদের যে দাবি সেটা না শুনে আসলে আস্তে আস্তে নানানভাবে আন্দোলনটা দমনের পথেই হাঁটছে। সেটা একটা হিন্ট আমরা পেয়েছিলাম 11 জুলাই, যখন গভর্নমেন্টের যে হাইকোর্টের যে অ্যাপিলের ডিভিশনে একটা শুনানি হয় এবং শুনানি হয়ে পরবর্তী শুনানি দেখা যায় প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। তো এই যখন আমরা দেখতে পাচ্ছি সরকার বারবার কালক্ষেপণ করছে, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে সরকার আসলে সময়ক্ষেপণ করছে। তবে 14 জুলাই যখন শেখ হাসিনা, এক বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট ছিল যে শেখ হাসিনা সবাইকে রাজাকারের নাতিপুতি বলছে এবং খুবই ভয়াবহ একটা রিপোর্ট ছিল। আমরা স্টুডেন্টরা অনেক হতাশ হয়ে যাই এই রিপোর্টটা পড়ে এবং সেই সময় থেকে একটা প্রতিরোধ, একই সাথে একটা আতঙ্ক, সব কিছুই কিন্তু মিশে যায় যে সরকার এখন একদমই হার্ড লাইনে গিয়ে আসলে এই আন্দোলনটা দমনের চেষ্টা করবে, এটা আমরা বুঝতে পেরেছিলাম।